আসসালামু আলাইকুম। আমি শাহিন মোল্লা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিভিল টেকনোলজি, আঞ্জুমান মোখলেসুর রহমান পলিটেকনিক ইনস্টিটিউট। আজ আমি কনস্ট্রাকশন প্রসেস ওয়ানের অধ্যায় 3 কংক্রিটের গঠন ও ধর্ম এই অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো আমরা ফার্স্টে জানবো যে কংক্রিট কি। কংক্রিট আসলে হচ্ছে এক ধরনের কৃত্রিম পাথর বিশেষ, অর্থাৎ বিভিন্ন অনুপাতে মোটা দানা, সরু দানা ও জমাট বাঁধাইকারী উপাদান এবং পানির সহযোগে যে পেস্ট বা মিশ্রণ তৈরি হয় সেটাই কংক্রিট। তো মিশ্রণটি জমাট বাঁধার পূর্বেই প্রয়োজনীয় আকারে ঢালাই করা হয়। এখন হচ্ছে তাহলে আমরা কি জানলাম যে নির্দিষ্ট অনুপাতে মোটা দানা, সরু দানা এবং জমাট বাঁধাইকারী সামগ্রী। জমাট বাঁধাইকারী সামগ্রী কি, সেটা হচ্ছে আমাদের সিমেন্ট, এবং পানির সহযোগে যে পেস্ট বা মিশ্রণ তৈরি হয় সেটাকে বলতেছি আমরা কংক্রিট। তো এখন এই কংক্রিটটা হচ্ছে চার প্রকার। কংক্রিট কত প্রকার? চার প্রকার কংক্রিট। সেটা হচ্ছে আপনার লাইম কংক্রিট, সিমেন্ট কংক্রিট, আরসিসি কংক্রিট এবং প্রিস্টেস্ট কংক্রিট। তো প্রথমে দেখব আমরা লাইম কংক্রিটটা কি। লাইম কংক্রিট হচ্ছে চুন, সুরকি, খোয়া এবং পানির মিশ্রিত করে লাইম কংক্রিট প্রস্তুত করা হয়। চুনের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম কার্বনেট। পাথরের চুন পুড়িয়ে আমরা যে চুন পাই তাই হচ্ছে কুইক বা লাইম কংক্রিট। তো এই কংক্রিটের ব্যবহার খুবই সীমিত। কেবলমাত্র জলছাদ নির্মাণ করতে বা জলছাদের কাজে এই কংক্রিটের ব্যবহার দেখা যায়, এবং এছাড়াও গাঁথনির যে বুনিয়াদ বা গাঁথনির যে নিচে যেখানে কাঠামোর লোড খুবই কম, সেখানেও লাইম কংক্রিটের ব্যবহার সীমিত আকারে দেখা যায়। এরপর আসতেছে সিমেন্ট কংক্রিট। সিমেন্ট কংক্রিটটা কি? পূর্ব পরিকল্পিত নিয়মে সিমেন্ট, বালি এবং ইটের খোয়া পাথর দিয়ে যে নির্দিষ্ট অনুপাতে করা হয়, পেস্ট তৈরি করা হয়, সেটাই আমরা জানি সিমেন্ট কংক্রিট বা কংক্রিট। সিমেন্টকে কি করে? সিমেন্টকে জমাট বাঁধাইকারী উপাদান হিসাবে ব্যবহার করা হয় বলে একে সিমেন্ট কংক্রিট বলে। তবে সিমেন্ট ও পানিতে যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তার জন্য প্রয়োজনীয় তাপমাত্রার বিশেষ প্রয়োজন। কংক্রিট 3 ধাপে শক্ত হয়। কংক্রিটটা হচ্ছে সিমেন্ট কংক্রিটটা 3 ধাপে শক্ত হয়। প্রথমটা হচ্ছে প্রথম জমাট বাঁধার সময় 30 মিনিট থেকে 60 মিনিটের মধ্যে হয়ে থাকে, এবং এ সময় কংক্রিটের নমনীয় দ্রবীভূত হয় এবং প্রবাহমান বিলুপ্ত হয়। দ্বিতীয় স্থিতিভবন প্রথম স্থিতিভবন থেকে প্রায় 10 ঘন্টা পর্যন্ত হয়ে থাকে। এরপর আমরা দেখব আরসিসি কংক্রিট। আরসিসি কংক্রিট কি? সাধারণত এই আরসিসি যে কংক্রিটটা, এই কংক্রিটটা আপনার টানে খুবই ভঙ্গুর এবং দুর্বল, কিন্তু এর চাপ সহ্য ক্ষমতা অনেক বেশি। এটি শিয়ারেও তুলনামূলকভাবে দুর্বল। এই কংক্রিট যদি কাঠামোর এমন স্থানে ব্যবহার করা হয় যেখানে টান ও শিয়ার বল সহ্য করতে হয়, তাহলে এর মধ্যে লোহার রড ব্যবহার করা হয়। আমরা আরসিসি কখন বলতেছি, আরসিসি কংক্রিট কখন বলি? যখন কংক্রিটের মধ্যে আপনার রড ব্যবহার করা হয়, তখনই যেটাকে বলতেছি আরসিসি কংক্রিট। এরপর আসতেছে প্রিস্টেস্ট কংক্রিট। প্রি মানে হচ্ছে পূর্বে, আর প্রিস্টেস্ট মানে পূর্বের নিমিত্ত যে কংক্রিট করা হয় সেটাকে বলতেছি আমরা প্রিস্টেস্ট কংক্রিট। যেখানে খুবই ভারী কাজ করা হয়, খুবই ভারী কাজ এবং বৃহৎ কাজে আমরা এই কংক্রিটের ব্যবহার দেখে থাকি। তো পরবর্তীতে আমরা এই কংক্রিট সম্পর্কে ডিটেলস নিচে দেখব, আলোচনা দেখব। এরপর আসতেছে হচ্ছে নির্মাণ কাজে কংক্রিটের ব্যবহার। নির্মাণ কাজে কংক্রিটের কি কি ব্যবহার হয়? সিমেন্ট, মোটা দানা বা ইট বা পাথর ইত্যাদি এবং পানির সমন্বয়ে যে করা হয়, পেস্ট তৈরি করা হয়, সেটাকে আমরা বলি কংক্রিট। তো কংক্রিটের বহুল ব্যবহার কিভাবে পরিলক্ষিত হয়? সেটা হচ্ছে চাপ সহ্য করার ক্ষেত্রে কংক্রিটের ব্যবহার অনেক বেশি। যেখানে অনেক চাপ নিতে হয়, সেখানে কংক্রিটের ব্যবহার অনেক বেশি হয়। যেমন গ্র্যাভিটি রিটেনিং ওয়াল, কলাম, আর্চ ইত্যাদি। কাঠামোর যে সমস্ত মেম্বারকে টানা বল ও শেয়ার বল সহ্য করতে হয়, সেখানে আরসিসি ব্যবহার করা হয়। যেমন লিনটেল, স্ল্যাব এবং ফাঁকা জায়গায় কাঠামো, কারণ এই সমস্ত ক্ষেত্রে টান এবং শেয়ার দুইটাই সহ্য করতে হয়, এজন্য এর মধ্যে রড ব্যবহার করা হয়। অধিক চাপ শক্তি সহ্য ক্ষমতা সম্পন্ন কাঠামোতে আরসিসি ব্যবহার করা হয়, যেমন কলাম, পাইল, স্টার্ট, রিটেনিং ওয়াল ইত্যাদি। বৃহৎ নির্মাণ কাজে যেখানে স্থানান্তর খরচ কম কিন্তু শাটারিং করা কষ্টকর, সেখানে প্রিস্টেস্ট কংক্রিট ব্যবহার করা হয়। যেমন আপনার সেতুর গার্ডার, কলাম, বিম, ডেক ইত্যাদি। অধিক শক্তিশালী ও আর্থিক সাশ্রয়ী কাঠামো নির্মাণে প্রিস্টেস্ট কংক্রিট বহুল ব্যবহৃত হয়, যেমন ফ্লাইওভার, বৈদ্যুতিক খুঁটি, ভূমিকম্প এলাকায় দালানের বিভিন্ন কাঠামোর নির্মাণ ইত্যাদি।
এরপর আসতেছে কংক্রিটের উপাদান সমূহের তালিকা। কংক্রিটের কি কি উপাদান থাকে? প্রথমটা হচ্ছে সিমেন্ট, যেটা আমরা বাইন্ডিং ম্যাটেরিয়ালস হিসেবে জানি, যেটা জোড়ক পদার্থ। এরপর হচ্ছে সরুদানা বা ফাইন এগ্রিগেট, সরুদানা বলতেছি আমরা বালি, বালি যেটাকে বলি সেটাকে বলতেছি সরুদানা। কোর্স এগ্রিগেট, কোর্স এগ্রিগেট বা মোটা দানা সেটা হচ্ছে খোয়া, খোয়া অথবা পাথরের যে টুকরা। পানি এবং অ্যাডমিক্সচার, এর সমন্বয়ে যে পেস্ট তৈরি করা হয় সেটাকে আমরা কংক্রিট বলি। তাহলে এর উপাদানসমূহ কি কি সেটা আমরা এখন দেখব। সিমেন্ট, প্রথমে আসি সিমেন্ট। সিমেন্ট হচ্ছে প্রকৌশল কাজে বা ইঞ্জিনিয়ারিং কাজে সিমেন্ট জমাট বাঁধাইকারী উপাদান হিসেবে ব্যবহার করা হয়। কংক্রিটের বিভিন্ন উপাদান যেমন বালি, পাথরের টুকরা এবং পানি, এটার যে এগুলার যে মিক্সিং করার পর এইগুলার সাথে মানে আপনার একটা বন্ডিং তৈরি করার জন্য যে উপাদান ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিমেন্ট। এই সিমেন্টের মাধ্যমেই কি করে, এর মধ্যে একটা মানে আঠালো ভাব বা একটা বন্ডিং তৈরি করে। তো সিমেন্টের রাসায়নিক গঠন, সিমেন্টের গাঠনিক উপাদান দুই প্রকার, একটা হচ্ছে অম্ল ও ক্ষারকীয় উপাদান আর একটা খনিজ উপাদান। অম্ল ও ক্ষারকীয় উপাদান কি কি? যেমন এখানে দেখবো আমরা অম্ল ও ক্ষারকীয় উপাদান, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে সিমেন্টের গাঠনিক উপাদান কয় প্রকার? দুই প্রকার। সেটা কি কি? অম্ল ও ক্ষারকীয় বা রাসায়নিক উপাদান, আর দ্বিতীয় হচ্ছে খনিজ উপাদান। এখন প্রশ্ন আসতে পারে যে অম্ল অম্ল ক্ষারকীয় বা রাসায়নিক উপাদানের তালিকায় কি কি থাকে, তখন এইটা আমাদের দেখতে হবে যে লাইম প্রথমে থাকে, চুন 63%, সিলিকা 22%, অ্যালুমিনাস 7%, আয়রন অক্সাইড 3%, ম্যাগনেসিয়াম অক্সাইড 2%, সালফার ট্রাইঅক্সাইড 2%, এবং অন্য যে উপাদান সেটা হচ্ছে পটাশিয়াম ও সোডিয়াম অক্সাইড এবং ক্ষারকীয় পদার্থ, এটা হচ্ছে 0.3 এবং 0.7%। একসাথে দিয়ে দিলেও হয় যে অন্যান্য যে উপাদানগুলো হচ্ছে সেটা হচ্ছে 1%, এই টোটাল হচ্ছে 100%। এরপরে আসবো আমরা খনিজ উপাদানের তালিকা। খনিজ উপাদানের তালিকায় কি কি আছে সেটা হচ্ছে ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট, ক্যালসিয়াম সালফেট এবং অন্যান্য যে যৌগ সেটা হচ্ছে এখানে পার্সেন্টেজ সব দেওয়া আছে। যেমন ট্রাইক্যালসিয়াম সিলিকেট 50%, 50%, ডাইক্যালসিয়াম সিলিকেট 25%, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট 10%, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট 10%, ক্যালসিয়াম সালফেট 3% এবং অন্যান্য যৌগ 2%, টোটাল 100%। তো আমি আবারও বলতেছি, এই সিমেন্টের এই দুইটা উপাদান, সেটা হচ্ছে খনিজ উপাদান এবং রাসায়নিক যে উপাদান, এই দুইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নে পরীক্ষায় মোটামুটি আসে যে এই উপাদানগুলোর মানে তালিকা বা পার্সেন্টেজ কোনটায় কত লাগে সেটা ছক আকারে দেখাও বা আকারে দেখাও। এরপর আমরা দেখব যে আদর্শ পরীক্ষা তথ্য, যে কিভাবে গ্রেডিং পরীক্ষা করে। আচ্ছা, গ্রেডিং পরীক্ষার আগে আমি দেখতেছি যে পানিটা কি, আমরা যে কংক্রিটে যে পানি ব্যবহার করি এই পানিটা আসলে কীরকম হওয়া উচিত বা পানিটা কীরকম হয়। যেমন সিমেন্ট পানির সংস্পর্শে আসলে রাসায়নিক বিক্রিয়া জমাট বাঁধে, যেমন পানি, বালি, সিমেন্ট এবং মোটা দানা বলতে বোঝাচ্ছে আমরা খোয়া বা পাথরের টুকরা সঙ্গে মিশ্রণে পিচ্ছিলতা প্রদান করে। রাসায়নিকভাবে পানি, সিমেন্ট ও বালি খোয়ার যে আবদ্ধকারী পেস্ট তৈরি করা হয় সেটাকে বলতেছি আমরা যে নির্মাণ কাজে যে পানি ব্যবহার করব সেই পানিটা অবশ্যই খাওয়ার পানি হতে হবে এবং এটা বিশুদ্ধ পানি হতে হবে। এটা কোনোভাবেই নোংরা বা লবণাক্ত পানি ব্যবহার করা যাবে না, কারণ নোংরা বা লবণাক্ত পানি ব্যবহার করে যদি আমরা কংক্রিট তৈরি করি এবং ওই কংক্রিট দিয়ে যদি আমরা ঢালাই করি অথবা আমরা প্লাস্টারের কাজে যদি সিমেন্ট মশলা যেটা করি সেটা তৈরি করি, তো দেখা যাবে এটাকে একটা স্ফোটক তৈরি হবে, কারণ অতিরিক্ত লবণ থাকার কারণে স্ফোটক তৈরি হয়। তবে নির্মাণ কাজে সর্বোচ্চ এখানে দেওয়া আছে, দেখো যে সর্বোচ্চ 3.5% লবণ পানি ব্যবহার করা যেতে পারে নির্মাণ কাজে। এরপর আসতেছে পানিতে বিভিন্ন পদার্থের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা, সেটা কি? এবং 200 ml অম্লযুক্ত নমুনা পানিকে প্রশমিত করার জন্য 0.1 নর্মাল NaOH মানে কি সোডিয়াম অক্সাইড এর পরিমাণ 2 মিলির ব্যবহার করা উচিত নয়। এই যে যেগুলো শর্ত আছে তোমরা একটু পড়ে নেবা। এরপর আসতেছি আমি অ্যাডমিক্সচারটা কি? যে সকল পদার্থ কংক্রিটে ব্যবহার করলে কংক্রিটের গুণাগুণ বৃদ্ধি পায় তথা কংক্রিটের শক্তি বৃদ্ধি পায় তাকে আমরা অ্যাডমিক্সচার বলতেছি। যেমন ঠান্ডা আবহাওয়ায় সিমেন্টের বিক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য সিমেন্টের ওজন 1.5% ক্যালসিয়াম ক্লোরাইড হিসাবে ব্যবহার করা হয়। অ্যাডমিক্সচার নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহার করা হয়। কেন আমরা অ্যাডমিক্সচার ব্যবহার করব? দেখো, পানি নিরোধক গুণ সম্পন্ন প্রদান করতে, কিউরিং ত্বরান্বিত করতে, কংক্রিটের কার্যোপযোগিতা বৃদ্ধি করতে, কংক্রিটের স্থায়িত্বতা বৃদ্ধি করতে এবং কংক্রিটের দ্রুত জমাট বাঁধাই করতে ব্যবহার করা হয়।
আহ, এছাড়াও দেখো নিম্নলিখিত কারণেও অ্যাডমিক্সার ব্যবহার করা হয়, সেটা কি জমাট বাঁধার মন্থর করতে, কাঠিন্যতা বৃদ্ধি করতে, যেটা আছে তোমরা একটু একটু দেখে নিবা, এটা জাস্ট পড়া যে কেন অ্যাডমিক্সার ব্যবহার করা হয় এটা একটু তোমরা দেখে নিবা। এরপর আসতেছে কংক্রিটের উপাদান সমূহের কাজ, কোনটার কাজ কি, যেমন হচ্ছে মোটা দানা কোর্স সেগ্রিগেট, আমি আগেই বলছি এটা হচ্ছে খোয়া বা পাথরের টুকরা, সরু দানা বালি যেটা বন্ধনী সামগ্রী, সিমেন্ট, বাইন্ডিং ম্যাটেরিয়াল, সহকারী পদার্থ পানি, আর হচ্ছে অ্যাডমিক্সার, এটার কোন জায়গায় কি কাজ আছে এটা একটু তোমরা এখানে পড়ে নেবা, দেখবা যে খুব সহজেই এইটা তোমরা বুঝে যাবা। যেমন কাজের ধরনের উপর কোর্স সেগ্রিগেটটা কি, দেখো কাজের ধরনের উপর নির্ভর করে মোটা দানার আকার নির্ধারণ করা হয়। দেখো এইখানে কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কি বলছে যে কাজের ধরনের উপর নির্ভর করে মোটা দানার মানে কোর্স সেগ্রিগেট বা খোয়া বা পাথরের টুকরা তুমি যেটাই বলো এটার আকার নির্ধারণ করা হয়। বৃহৎ কাজে মানে বড় কাজে যেমন ড্যাম সর্বোচ্চ 20 সেন্টিমিটার বা 8 ইঞ্চি, 20 সেন্টিমিটারকে যদি তুমি ইঞ্চিতে কনভার্ট করো তাহলে হচ্ছে 8 ইঞ্চি হয়। সাধারণত 63 মিলিমিটার, সাধারণ কাজে 63 মিলিমিটার বা হচ্ছে 2.5 ইঞ্চি, এবং আরসিসি কাজে 25 মিলিমিটার 1 ইঞ্চি আকারের মোটা পাথরের দানা ব্যবহার করা যেতে পারে। দেখো এখানে কি বলছে আবারও দেখো, বৃহৎ কাজে মানে লার্জ প্রজেক্ট যেমন ড্যাম, ড্যামে সর্বোচ্চ কত 20 সেন্টিমিটার বা 8 ইঞ্চি, সাধারণ কাজে 63 মিলিমিটার বা হচ্ছে কত 2.5 ইঞ্চি, এবং আরসি কাজে, আরসি কি রিনফোর্সড কংক্রিট কাজে হচ্ছে 25 মিলিমিটার বা 1 ইঞ্চি মোটা দানা ব্যবহার করা যেতে পারে। সাধারণত পাথরের টুকরা বা স্টোন চিপস, গ্রাভেল এবং 1 নম্বর ঝামা ইটের খোয়া মোটা দানা হিসাবে ব্যবহার করা হয়। এতক্ষণে যা বলছি যে কি কি, সেটা হতে পারে ইটের খোয়া, সেটা কত 1 নম্বর ইট, 1 নম্বর ইটের খোয়া, গ্রাভেল, গ্রাভেল হচ্ছে পাথরের টুকরা যেটাকে বলে, এবং স্টোন চিপস পাথরের টুকরা, এটা ব্যবহার করা হয়। উন্নত মানের খোয়া 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে উহার ওজনের ওই ওজনের কত 10% বা 1/6 অংশের বেশি পানি শোষণ করবে না। কংক্রিটে ব্যবহারের জন্য মোটা দানার এগ্রিগেট অবশ্যই পরিষ্কার, ত্রিভুজাকৃতি, শক্ত এবং জৈব পদার্থ মুক্ত হতে হবে। দেখো এখানে কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা এই কথাগুলা খুবই মানে মোটা দানা বা পূরক পদার্থ কি বা কোনটাই কোন কাজে কি ব্যবহার করা হয়, এটা 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে কতটুকু পানি শোষণ করলে এটা 1 নম্বর হবে, এবং কতটুকু পানি শোষণ না করলে হবে, এই ডিটেলসটা তোমরা আরও একবার পড়বা। এরপর আসতেছে সূক্ষ্ম দানা বা পূরক পদার্থ ফাইন এগ্রিগেট, যেটাকে বলতেছি আমরা বালি। আরসি কাজে মোটা বালি 1/3 অংশ, মোটা বালি কত 1/3 অংশ, অর্থাৎ এফএম যেটা 2.6 থেকে বেশি, 2.6 থেকে বেশি বা সমান, এটা হচ্ছে 1/3%, এবং সূক্ষ্ম বালি সেটা হচ্ছে 2/3 অংশ, এফএম যেটার 1.5 থেকে বেশি ব্যবহার করলে কংক্রিট শক্তিশালী হয়। তাহলে দেখো এটা কি বলছে, আরসি কাজ, আরসি কাজ বলতে কি, যেটা আরসিসি কাজ, সে আরসিসি কাজে কি করতে হয়, তোমার এভাবে করতে হয়। তো স্টুডেন্ট আজকে এই পর্যন্তই আমি ক্লাস নেব, পরবর্তীতে ক্লাসে আমি তোমাদের এই ডিটেলস তোমাদেরকে দেখাই দেব যে কোন কাজে কি ব্যবহার করা হয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। হয় নাই ভাই, সম্পূর্ণ হয় নাই, আরবার করবো ভাই, দাঁড়া এটাই করবো আবার, দাঁড়ান এটা আরো, না না এটা আরো বড় হবে বুঝছেন, এই জন্য আমি করে লিখলাম, এটা দিয়ে আরেকটা করবো। হ্যাঁ এখন এখন